স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করে অধ্যাদেশ জারির প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচিতে থমকে গেছে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি পণ্যের শুল্কায়ন। পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ায় জাহাজ ড্যামারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের। এমনকি গার্মেন্টস পণ্য রপ্তানিও নেমে এসেছে শূন্যের কোটায়। চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য খালাস বন্ধ থাকায় ভয়াবহ কন্টেইনার জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। 92% পণ্য আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর এইসব পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টমস। জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করে অধ্যাদেশ জারির প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচিতে দিশাহারা বন্দর ব্যবহারকারীরা। ব্যবসায়ী ও সিএনএফ সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কাজ বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করা অযৌক্তিক। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। এই শাটডাউনের মধ্যে ইতিমধ্যে আমাদের আমদানিকৃত পণ্য ছাড়করণ তো বন্ধ হয়েছে এবং ইতিমধ্যে আমাদের প্রায় গতকালকে 2900 টিউনেস কন্টেইনার রপ্তানিকৃত পণ্য জাহাজীকরণ করা হয়নি। গার্মেন্টস পণ্য রপ্তানিও পুরোপুরি থমকে গেছে। তো গত মাসের প্রোডাকশনগুলো কিন্তু আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা এক্সপোর্ট করে আগামী মাসের বেতনটা দিব, কিন্তু এর মধ্যে যদি আমরা কোনো এক্সপোর্ট ইনপুটগুলো করতে না পারি আমরা ক্ষতির সম্মুখীন শুধু আমরা একা হব না, কারণ আমাদের প্রতিদিন কিন্তু আমাদের ব্যাংকে ইন্টারেস্ট বাড়তেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছেন, কাস্টমসের শুল্কায়ন বন্ধ থাকায় বন্দরের পণ্য খালাস বন্ধ হওয়ায় ভয়াবহ কন্টেইনার জটের আশঙ্কা করছেন তারা। আমদানিকারকদের যেন ভোগান্তি না হয়, সর্বোপরি ভোক্তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেটাই আমরা চাই। সেজন্য আসলে এই অচলাবস্থা দ্রুত নিরসন হওয়া দরকার বলে আমরা মনে করি। দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর। এইভাবে চলতে থাকলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বললেন বন্দর সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। কুমিল্লা মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল আসামি সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার ভোর 5টার দিকে সায়দাবাদ থেকে মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করা হয়। এর আগে 26 জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা দুবাই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রামের ফজর আলীকে আটক করে মারধর করেন এলাকাবাসী। ফজর আলী পালিয়ে গেলেও ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক ধর্ষণের শিকার ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেন ভুক্তভোগী নারী। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। রামচন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এই সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেফতার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, ধর্ষণের ঘটনায় সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর আসামিদের কি কারাগারে পাঠানো হয়েছে কিনা সেই বিষয়েও জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গণধর্ষণের শিকার হওয়ার পর ওই নারীকে স্থানীয় জনতা সেখানে তাদেরকে লগ্ন অবস্থায় যে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রশাসনিক টনক নড়েছে, যারই প্রেক্ষিতে গতকাল রাতেই কিন্তু অভিযান চালিয়ে সেখান থেকে 4 জনকে আটক করা হয়েছে। আর যে ঘটনার মূল আসামি রয়েছে যে ফজর আলী, তাকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করে কুমিল্লা কুচাইতলী মেডিকেল হসপিটালে তাকে চিকিৎসার জন্য সেখানে রাখা হয়েছে। তবে যে আটককৃত যে বাকি যে 4 জন রয়েছে তাদেরকে একটু পরেই কুমিল্লা আদালতে তোলা হবে এবং তাদেরকে পর্নোগ্রাফি আইনের মামলায় তাদেরকে দেখানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার সাথে আরও যে যারা জড়িত রয়েছে, যারা এই ঘটনায় ইন্ধন দিয়েছেন তাদেরকে অজ্ঞাত রেখে কিন্তু এই মামলার আসামিটা একটু পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, সেই প্রবাসীর স্ত্রীর যে লগ্ন যে ভিডিও ধারণ করেছে তারা আসলে বিভিন্ন ছত্রছায়া এবং বিভিন্ন রাজনৈতিক মহল
মহলের সাথে জড়িত রয়েছে এমনটি আমরা শুনতে পেরেছি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যেটা অসামাজিক যে ফুটেজগুলো তারা ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে সেটি সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন ধর্মীয় অনুভূতির আঘাত হানতে পারে, যার প্রেক্ষিতে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে পণ্য আইনে কিন্তু তাদেরকে জেলে হাজতে প্রেরণ করা হবে। আর বাকি যে মূল আসামি তাকে আটক দেখিয়ে তার চিকিৎসার জন্য সে যেহেতু গণদোলাই খেয়েছে, যার প্রেক্ষিতে তাকে স্বাস্থ্য এবং সুস্থতার জন্য তাকে কুমিল্লা মেডিকেল হসপিটালে তাকে ভর্তি রাখা হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে তানিয়া হারুন। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। নোয়াখালীর হাতিয়ায় কিশোরীকে অপহরণ করে 5 মাস আটকে রেখে ধর্ষণের দায়ে জাহেদ হাসান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, ভিকটিমকে চেতনানাশক স্প্রে দিয়ে অপহরণ করে আসামি। পরে আটকে রেখে ওই কিশোরীকে 5 মাস ধর্ষণ করে। ভিকটিম 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোরপূর্বক ওষুধ খাইয়ে সন্তান নষ্ট ও হত্যা করে। পরে চট্টগ্রামের ফটিকছড়ির ভক্তপুর ইউনিয়নের শাকুতলা বাজারে যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে র্যাব। এই ঘটনায় আদালতের আদেশে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে 3 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতি চলছে, যার প্রভাব পড়েছে দেশের অন্যতম রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে। রোববার এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন করে কোনো পণ্য আনেনি ব্যবসায়ীরা। বন্দরের ব্যবসায়ীরা জানান, রাজস্ব কর্মকর্তারা শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের বিষয়ে আগে থেকেই ব্যবসায়ীদের অবগত করেছিলেন, যে কারণে ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য রপ্তানির জন্য কোনো মালামাল আনেননি। কক্সবাজারের রামুতে গণপিটুনিতে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল 9টার দিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে স্থানীয় এক বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই মেয়েটিকে ছুরিকাঘাত করেন মান্নান। এক পর্যায়ে মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হন। এ সময় পালানোর চেষ্টা করলে আব্দুল মান্নানকে ধরে গণপিটুনি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রামে এখনো থামেনি করোনার থাবা। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরো 5 জনের। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 135 জনে। আর চলতি মাসে করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। এর মধ্যে একজন নারীও রয়েছেন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত 135 জনের মধ্যে 122 জন নগরের এবং 13 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চিকিৎসকরা বলছেন, করোনার ভয়াবহতা বাড়লেও চট্টগ্রামে ডেঙ্গুর হানা কিছুটা থেমেছে। জনগণ সচেতন হলে করোনার প্রাদুর্ভাবও কমে আসবে। দর্শক, করোনা ও ডেঙ্গুর খবর জানাতে এবারে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে আজকের করোনা ও ডেঙ্গু পরিস্থিতি জানাবেন, আর সেই সাথে জানাবেন হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন। ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন, চলতি মাসে চট্টগ্রামে একজন নারী সহ মোট 7 জন নারীর মৃত্যু হয়েছে করোনায়। এখন পর্যন্ত চট্টগ্রামে 135 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যার কারণে চট্টগ্রাম নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসকরা যেটি জানিয়েছেন, আতঙ্কিত না হয়ে কোনো উপসর্গ দেখা গেলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগ নিরাময়ের জন্য পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন, বর্তমান করোনার যেই নতুন ভেরিয়েন্ট দাপট দেখাচ্ছে, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে যথেষ্ট পরিমাণ কিট সরবরাহ করা হয়েছে এবং সিভিল সার্জন কার্যালয়ে এটা মহানগর, উপজেলা এবং জেলার বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে সেই কিট সরবরাহ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেই কিট সরবরাহের মধ্য দিয়ে করোনা আক্রান্ত রোগীর করোনা শনাক্তের কার্যক্রম চলমান আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত হাসপাতালের মধ্যে সেরকম করোনা আক্রান্তের রোগীর তেমন বেশি ভিড় নেই। তবে পর্যাপ্ত পরিমাণ করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন হাসপাতালে করোনা ডেডিকেটেড ইউনিট চালু করেছে চট্টগ্রামে। এখন পর্যন্ত চট্টগ্রামে ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। তানিয়া।
আকরাম, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে ডেঙ্গু ও করোনা পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নোয়াখালীর সদর উপজেলা থেকে শাহিদুর রহমান দীপু নামে এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আগে শনিবার রাত 8:30টার দিকে নোয়াখালী পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামে একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার সকালে বিক্ষুব্ধ ত্রিপুরা মারমা জনগোষ্ঠী শাপলা চত্বর মুক্ত মঞ্চে সমাবেশ করে। বক্তারা বলেন, পার্বত্য উপদেষ্টা বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় খাদ্যশস্য ও অর্থ নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বরাদ্দ দিয়ে বৈষম্য করে যাচ্ছেন। পার্বত্য উপদেষ্টাকে অপসারণে 7 দিনের আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম মহানগর বিএনপির ওয়ার্ড কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে 36 নং ওয়ার্ড বিএনপি। রোববার বিকেলে নগরীর নিমতলা বিশ্ব রোড এলাকা থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দেন 36 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সোহেল। মিছিলটি নগরীর আমপাশ প্রদক্ষিণের পর একই স্থানে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের জয় করতে দলের ঐক্যের বিকল্প নেই। আগামী দিনে নির্বাচন হবে স্বচ্ছ ও ব্যালটের নির্বাচন, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। রোববার নগরে কাজীর দেউরি এলাকায় বাগমনিরাম ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করে আনন্দ মিছিল বের হয়। এই সময় উপস্থিত ছিলেন বাগমনিরাম ওয়ার্ড কমিটির আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সারোয়ার সহ অন্যান্যরা। চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী সমিতির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। চিটাগাং শপিং কমপ্লেক্সের ইবাদতখানায় এই দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন। এই সময় শ্রমিক নেতা শেখ নুরুল্লাহ বাহার, মামুনুল ইসলাম হুমায়ুন, এম আজিম সহ অন্যরা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।